আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জুমার নামাজ পড়ে সবাই গোরে শহীদ ময়দানে চলে এসেছেন। ভাইরা এসেছেন, বোনেরাও এসেছেন। আওয়াজটা হালকা হওয়ারই কথা, কারণ দুপুরের খাবার তো এখন আপনারা খেতে পারেন নাই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় দিনাজপুরবাসী ভাই ও বোনেরা, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, 10 দলীয় নির্বাচনী পক্ষের শরিক দল সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্টজন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দিনাজপুরবাসী, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে এসে হাজির হওয়া, দুটি কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রভু পরওয়ারদিগারের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। 24 জুলাই, বিপ্লবের জুলাই, গণবিস্ফোরণের জুলাই, গণ অভ্যুত্থানের জুলাই, এক সাগর রক্তের জুলাই। ও জুলাই না হলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না, মানুষের কাছে যেতে পারতাম না, মানুষের অধিকারের জন্য প্রকাশ্যে লড়াই করতে পারতাম না। যাদের কারণে আজকে এখানে দাঁড়ানো, আমি আজ গভীর শ্রদ্ধার সাথে দিনাজপুরের 11 জন সহ সারা বাংলাদেশের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সমস্ত জুলাই যোদ্ধাদের, যারা বুলেটের আঘাতে জর্জরিত হয়ে পঙ্গু হয়ে পড়েছেন, গুরুতর আহত হয়েছেন, মেরুদণ্ড আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরে বিছানায় পড়ে আছেন। তাদের জন্য আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। মা বোনেরা, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সফল করার জন্য তাদের ভাইদের পাশে, সন্তানদের পাশে সাহস করে রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছিলেন, স্লোগান তুলেছিলেন, আকাশ বাতাস কাঁপিয়েছিলেন, জালিমের ভিড়কে থরথর করে কাঁপিয়ে দিয়েছিলেন, সেই মা বোনদেরকে আমি সেলুট জানাচ্ছি। প্রিয় দিনাজপুরবাসী, পাকিস্তান আমলে যে 19টি বড় জেলা ছিল, সেই 19 জেলার মধ্যে দিনাজপুর ছিল একটি গুরুত্বপূর্ণ জেলা। দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে। সারা বাংলাদেশের খাদ্যের 3 ভাগের 1 ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। এই যারা নিজের উর্বর মাটিতে কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে যুগের পর যুগ দিয়ে চললেন, বাংলাদেশ দিনাজপুরকে কি দিল? বৃহত্তর জেলা হিসাবে অনেক জায়গায় জেলা হেডকোয়ার্টার হয়েছে সিটি কর্পোরেশন। আপনারা কি সিটি কর্পোরেশন পেয়েছেন? পান নাই। কেন? আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ ভাই? সৎ ভাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না, তার অধিকার দিতে চায় না?
আমরা এই বৈষম্যকে খতম করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলা উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে। এই দিনাজপুরে গ্যাস সংকট, গ্যাস নাই, বাংলাদেশের বহু জেলায় আছে। অবশ্য গ্যাসের উৎস কোথায় আছে কোথায় নেই এখনো সারা দেশ নিয়ে আমাদের কোনো সরকারি সেই রকম কোনো বৈজ্ঞানিক জরিপ চালায়নি। হতে পারে এখানেই গ্যাস আছে, যেহেতু কয়লার সন্ধান পাওয়া গেছে, কয়লার সাথে গ্যাসের একটা সম্পর্ক আছে। মিনারেল সায়েন্সের ছাত্র যারা, তারা এটা ভালো করে বুঝেন। হয়তো একদিন সেই সম্পদ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আর নাও যদি আসে, তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় যদি গ্যাসের অংশীদারিত্ব থাকে, দিনাজপুরেরও থাকবে ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে কাঠ পোড়ানো সাইটে আর চোখ ঝাঁঝালো করতে হবে না, যদি ইনসাফ ভিত্তিক একটি দেশ গঠন হয়। প্রিয় দিনাজপুরবাসী, এখানে কৃষক ভাইয়েরা বোনেরা, কিষানীরা বড় কষ্ট করে ফসল ফলান। বৈজ্ঞানিক প্রযুক্তির এখানে ব্যবহার খুবই সীমিত। আজকে 2026 সাল, বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার 25 বছরের ভিতরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটিয়ে স্বাভাবিক অবস্থার চাইতে 4 গুণ বেশি ফসল উৎপাদন করছে। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু আমাদের জমিতে সেই ফসল ফলে না। আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষিকে আর পুরানো ধাঁচা এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরা এই জমির উৎপাদন বাড়িয়ে তুলব। বলবেন যে কিছু কিছু উৎপাদন করার পরে ওটারই তো সঠিক বাজার মূল্য পাই না। আবার সংরক্ষণের অভাবে অনেক সময় আমাদের উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণও নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় সংরক্ষণাগার ঘরে তোলা হবে, তাহলে সারা বছর বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে, কমেও নয় বেশিতেও নয়, তারা সেই কৃষি পণ্যগুলা পাবেন। কারা করবে এটা? যারা মানুষের তকদির নিয়ে টানাটানি করে তারা, নাকি যারা আল্লাহকে ভয় করে মানুষের আমানত রক্ষার জন্য সদা ভীত সন্ত্রস্ত থাকে তারা? যারা আল্লাহকে ভয় করে তারাই করবে ইনশাআল্লাহ। দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়? শিওর? আরো বেশি? বেশি না কম? আচ্ছা, এটাও বাদ দিলাম, হয় এটা ধরে নিলাম। ছাতাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি। ছাতাবাজের বন্ধু হতে যারা রাজি, তারা একটু হাত তুলেন। আসলে ছাতাবাজরা এত জ্বালাইছে, কোন জায়গায় হাত তুলবে আর কোন জায়গায় নামাবে অনেকে সেটাই টের পাচ্ছে না। ছাতা নিয়ে মানুষকে দিশাহারা করে ফেলেছে। পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাতে, ছোট্ট একটা ভ্যানের উপরে, সেইখানে আসে চাঁদা ছয়।
লজ্জা হয় না? এই মাকে আমার দেশ এখনো সম্মানিত করতে পারেনি। পেটের কুটার জ্বালায় ক্ষুধা নিবারণ করতে নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলো নিয়ে এখানে এসেছে, বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে। তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারা এই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোনো সাহস রাখে না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। মুশকিলে পড়েছে এখন দুর্নীতিবাজ আর চাঁদাবাজরা। বলে যে জামাতের আমির বলে কি, আমরা এখন যাবে কোথায়, আমরা খাবো কি? না রে ভাই, তোমরা দেশের মানুষ, আমরা তোমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেব। আমাদের মতো তোমরাও পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে সম্মানের সাথে এই দেশে এদেশের গর্বিত নাগরিক হিসাবে তোমরাও বসবাস করবে ইনশাআল্লাহ। এই জন্য যত ধরনের সহায়তা তোমাদেরকে দেওয়া দরকার সব দেওয়া হবে। তবু আল্লাহর রাস্তায় বলবো, চান্দা তোমরা নিও না, দুর্নীতি তোমরা করো না। মা বোনেরা আজকে নিজেদের প্রয়োজনের তাগিদে মেধার ভিত্তিতে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন, কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নাই। তারা ঘরেও নিরাপদ না, তারা চলাচলে নিরাপদ না, এবং তারা কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের সম্মানের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা কথা দিচ্ছি, হে বাংলাদেশ, আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাআল্লাহ, যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সেখানে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখব। কারণ আমরা যে মায়ের উদরে জন্ম নিয়েছি, আমরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, কেউ তো বাপের গর্ভে আমরা জন্ম নেইনি। কেউ দুনিয়ায় জন্ম নিয়ে বাপের বুকের দুধ খাইনি। দুধ খাইয়েছেন আমার সে মায়াবিনী মা। আমার সেই মায়াবিনী মা আমাকে 285 দিন পেটে ধারণ করেছেন। এ মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি কোনো সন্তানের নাই। তাই এই মাকে আজীবন আমাদের সম্মান করতে হবে। এই জন্যই মায়ের প্রতি আমাদের আলাদা সম্মান। একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা বোনদেরকে আমরা ঘরে বন্দি রাখবো। যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারাই এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে, আমাদের মা বোনরা এই সাক্ষী আমাদের বলতে হবে না। মা বোনরা তাদেরকে ভালো করে চিনে। এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, 5 আগস্টের পর, 36 জুলাইয়ের পর বাংলাদেশে সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতে ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তো ড্রেস টেস ঠিক নাই, তুমি ছাত্র শিবিরকে ভোট দিবা কেন?
বলছে যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্র শিবিরকে ভোট দেব। মায়েরাও আজকে তাই বলছেন, জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব। মুবারকবাদ আপনাদেরকে। বহু জায়গায় আমাদের মাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। কালকে কিছু মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, আপনারা বড় গর্বিত, আপনারা ইসলামের সোনালী ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার পর সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের আম্মা জান, আমাদের গর্বিত মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তার আগে তিনি পুরুষ শাহাদাত বরণ করেননি। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুপক্ষ যখন তলোয়ার, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর, তীর দিয়ে একের পর এক আঘাত করতে এসেছিল, পুরুষরা তখন যুদ্ধের ভয়াবহ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন না। আমাদের আম্মা জান হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলের ঢাল হয়ে কাজ করেছিলেন। যুদ্ধের পরে তার দেহে 70টা ভারী জখম, তাজা রক্ত ঝরছিল, তীর তখনও ঝুলছিল। ভাঙা দাঁত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দেহ থেকে তীরগুলো খুলে দিয়েছিলেন। নিজের মুখের লালা নিয়ে মাবুদের নাম নিয়ে লেপে দিয়েছিলেন, তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। মুতার যুদ্ধে মক্কার জীবনে যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন নারী হিসাবে, তিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা টেনে বের করে চিবিয়েছিলেন জিদ মেটাতে গিয়ে। তিনি যখন ইসলাম কবুল করলেন, মুতার যুদ্ধের একজন যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করলেন। ভয়াবহ যুদ্ধ, থরথর করে মুজাহিদদের পা কেঁপে উঠল। তারা একটু পিছন ফিরতে চেয়েছিলেন, এই মা ডানা মেলে চিৎকার দিয়ে বাঘিনীর মতো দাঁড়িয়ে বলেছিল, সাবধান, যুদ্ধের ময়দানে মুমিনদের জন্য পিছে ফেরা সম্পূর্ণ হারাম, কাউকে আমি পিছে ফিরতে দিব না, সামনে এগোতে হবে। আমার তলোয়ার তোমাদের সাথে শত্রুর বিরুদ্ধে জ্বলকে উঠবে ইনশাআল্লাহ। মুমিনরা এগিয়ে গিয়েছিলেন, যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, হাসি মুখে মদিনায় ফিরেছিলেন। আপনারা সেই মায়ের জাতি, এই অলংকার, এই অহংকার আপনাদের। আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। বাংলাদেশের মুসলিম জনতার মুক্তির জন্য আপনারা 24-এ যে সাহসী দায়িত্ব পালন করেছেন, আরেকটা যুদ্ধ, ভোট যুদ্ধ হবে আগামী 12 তারিখ, সেখানে একই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। তাহলে মায়েদেরকে এই দায়িত্ব দিয়ে আপনারা কি অবসরে চলে যাবেন? আপনারা তার চাইতে বেশি জ্বলে উঠবেন ইনশাআল্লাহ। আপনার ভোট আপনি দিবেন, যাকে পছন্দ তাকেই দেবেন। ওই আগের স্লোগান বাতিল। একদল দুষ্ট বলতো, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওইটা শেষ। তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমারটা দিতে আসলে কাউকে ছেড়ে দেব না। পারবেন? আলহামদুলিল্লাহ। এমন বাংলাদেশ আমরা করতে চাই যেখানে শিশুটি জন্ম নেওয়ার পরে সে তার 3টি অধিকার সাথে সাথে পেয়ে যাবে। একটা হচ্ছে তার বাঁচার অধিকার, অর্থাৎ তার পুষ্টির অধিকার। দ্বিতীয়টা তার সুস্বাস্থ্য রক্ষার অধিকার, অর্থাৎ স্বাস্থ্য সেবা। তৃতীয়টা তার শিক্ষার অধিকার। এই দিয়ে শুরু। এরপরে সে কিশোর হবে, যুবক হবে, সুশিক্ষা নেবে, সে দক্ষ হবে, সে দেশে কিংবা বিদেশে এই দেশের জন্য কাজ করবে। তার গর্বের সাথে পরিচয় দেবে, আমি একজন বাংলাদেশী। এই শিশু এই 3 উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ। সে মাদকসেবী হবে না, সন্ত্রাসী হবে না। তার কারণে তার পরিবার, তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আগেই বলেছি, মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আমরা ওই বাংলাদেশ করতে চাই
যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো গণরুম তৈরি হবে না, আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে হবে না, আর কোনো রক্ত ঝরবে না। সেখানে চলবে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিযোগিতা, গবেষণার প্রতিযোগিতা। অস্ত্রের ঝনঝনানি আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান, দেশটি কেমন হবে? আমি বলি, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে 6 মাস হয়নি। জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে ম্যান্ডেট দেয়, আমরা 5 বছর পাবো। ওরা 1 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আমরা সুযোগ পাবো 5 বছর। সেই 5 বছর আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবী নাই, বখাতে নাই, গুন্ডা পান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। সেই বাংলাদেশি আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশি আমাদের ভীষণ, ওই বাংলাদেশি ইনশাআল্লাহ আমরা গড়ব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব ধনী শিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার অলবঞ্চিত সকলের জন্য সমান হবে। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশে টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না, আমরা ওই দিব এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না, আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় না। মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা 3টা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁয়ে, নাই পঞ্চগড়ে।
ইনশাল্লাহ একটাও বাদ যাবে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারবো। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব। 2 নম্বর, সকল জায়গায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ঠিক হলে জাতি ঠিক, মেরুদণ্ড ঠিক নাই জাতি এলোমেলো। আমরা সেই শিক্ষাটা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দেব। এখানে কথা দিচ্ছি, একটা সন্তানও বাদ যাবে না ইনশাআল্লাহ। সে যদি গরিবের সন্তান হয় ওরেই আগে খুঁজে বের করব, কারণ তার মা বাবা ততটা সচেতন না। আমরাই হব তার মা বাবা ইনশাআল্লাহ। ওরে ধরে এনে সস্নেহে আমরা ঢুকাই দেবো স্কুলে। 5 বছর বয়স পর্যন্ত সকল শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে, তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 60-65 বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন, তাদের জীবনের পরন্ত বেলায় দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। মাঝখানে যারা আছেন, যারা নিজেরাই পারবেন তারা কুলাবেন, যারা পারবেন না তার দায়িত্ব নিতে হবে সরকার। এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আবারও বলছি, আপনাদের টাকা দিয়েই আপনাদের এই ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ। বলবেন আমরা কোথায় টাকা দিই? আমরা তো ট্যাক্স ম্যাক্স দেই না। কে বলছে? প্রতিদিন আপনারা ট্যাক্স দেন। ডাল, চাল, নুন, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাপড় চুপড় যাই কিনতে যান সবগুলোর সাথে বেড দিতে হয় না? ওইটাই তো ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স। ট্যাক্স দিয়ে দিয়েই তো আপনি এই সরকারকে, এই দেশকে চালু রেখেছেন। আরেকটা সোর্স থেকে অর্থ আসে, সেটা হচ্ছে বৈদেশিক ঋণ। এখানে গরিব ধনী সবার উপর সমান। আজকের জন্ম নেওয়া শিশুর উপর যেমন, 35 বছরের যুবকের উপর তেমন, 60 বছরের মায়ের উপরে তেমন সমান অংশের ঋণ। অতএব আপনার টাকা দিয়ে আপনার কাজ করতে সরকার বাধ্য হবে ইনশাআল্লাহ। বলবেন আপনারা এত কথা বলছেন, টাকা পাবেন কই? ওই যে আপনাদের টাকা, আর চোরদের হাতটা জাস্ট একটু অবশ করে দেওয়া হবে, আর কিছু না। আপনাদের টাকার বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবেই আমরা বাংলাদেশটাকে করতে চাই। আজকের পরিসরে কথা কিছু রেখে দিলাম আগামীর জন্য। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকল দলের প্রতি আমাদের অনুরোধ, বড় উচ্চ মূল্যে কিনা আমাদের আজকের এই পরিবেশটা, মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। দেশ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মেহরবানি করে আপনার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনি কারোই পক্ষ নেবেন না, তাহলে দেশবাসীর দোয়া পাবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে, আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে। আমি এখন 6 জন সহকর্মীকে আপনার সামনে পরিচয় করে দিয়ে বিদায় নিচ্ছি। দিনাজপুর 1 আসনে আমরা 10 দলের পক্ষ থেকে যাকে প্রার্থী হিসাবে দিয়েছি, ডান দিকে আসবেন, তিনি হচ্ছেন আমাদের স্নেহের ভাই মতিউর রহমান। তার হাতে আমরা প্রতীক হিসাবে পাল্লা তুলে দিয়েছি। এই যে পাল্লা, আপনারা এই দাড়ি পাল্লার সাথে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? 12 তারিখ দাড়ি পাল্লার বিজয় 1 নম্বর আসনে নিয়েই আপনারা ঘরে ফিরবেন নিশ্চিত করে ইনশাআল্লাহ। আপনাদের সকালকে ধন্যবাদ। 2 নম্বর আসন আফজালুর রহমান, আফজালুল আহমদ, আলহামদুলিল্লাহ তার হাতেও দাড়ি পাল্লা, ইনসাফের প্রতীক। আমরা সমাজে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, বৈষম্য দূর করতে চাই, একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। আপনারা কি তার হাতকে শক্তিশালী করবেন? তার জন্য এখন থেকে দিনরাত খাটবেন, কেটে বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।
আপনাদেরকে মোবারকবাদ। 3 নম্বর আসনে মাইনুল আলম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মুরব্বী মানুষটা সাদা হতে হতে লাল হয়ে গিয়েছেন, এই মানুষটাকে আপনাদের ভালো লাগে, মায়া লাগে? আমরা তুলে দিলাম মায়ার মানুষের হাতে পাল্লা। ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা। সেই বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আসন আফতাবউদ্দিন মোল্লা, জাতেও মোল্লা, দেখতেও মোল্লা, আর আসলেই একটা কামলা মানুষ। এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, নিবেদিত প্রাণ হয়ে মানুষকে তিনি সেবা দিয়েছেন। এবার সংসদে গিয়ে আপনাদের পক্ষে আওয়াজ তুলবেন। আপনারা ইনশাআল্লাহ, তাকেও কি মায়া লাগে দেখতে? আমারও মায়া লাগে। আপনারা তার পাশে দাঁড়াবেন মজবুত হয়ে এবং তার বিজয় নিশ্চিত করে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আপনারা ঘরে ফিরবেন। এরপরে 5 নম্বর আসন ডাক্তার আব্দুল আহাদ, এনসিপির পক্ষ থেকে তাকে এখানে আমরা প্রার্থী হিসেবে 10 দলের পক্ষ থেকে দিয়েছি। তাকেই দাঁড়িপাল্লা মনে করবেন, তাকেই রিক্সা মার্কা মনে করবেন, তাকেই দেওয়ালগড়ি মনে করবেন, তাকেই ভোট গাছ মনে করবেন, তাকেই ছাতা মার্কা মনে করবেন, আখের তাকে সাতলাকলি মনে করবেন এবং মনে করে একসাথে লড়াই করবেন ইনশাআল্লাহ। তারও বিজয় ছিনিয়ে এনে আপনারা ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনাদেরকে